সেদিন রাতে মানাম এবং হুরামের ধুমধাম করে বিয়ে দেওয়া হয়। একজন জিনের সাথে যে মীরা বিয়ে করছে সেটা সে স্বপ্নেও জানে না, কারণ তার নিজের মধ্যে তার মেমোরিগুলো নেই। সে যে একজন মানুষ এবং সে যে এখন কোথায় আছে সেটা সে নিজেও বলতে পারবে না। সে যে জিনেদের দেশে আছে সেসব বিষয়েও তার কোনো ধারণা নেই। তবে মানামকে দেখে মীরা খুব বেশি পছন্দ করে ফেলেছে। মানাম দেখার মতো একটা ছেলে, এবং মানামের মতো ভদ্র ছেলে হয়তো এই অঞ্চলে আর খুঁজে পাওয়া যাবে না। হুরাম যতদিন এখানে এসেছে ঠিক ততদিনই সে এখানে যাদের সঙ্গেই দেখা করেছে তারা কোনো না কোনো ছলে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, তার হাত ধরার চেষ্টা করেছে, এমনকি তাকে খারাপ উদ্দেশ্য নিয়েও অনেকে কথা বলেছে। কিন্তু হুরাম বুঝতে পারে যে আসলেই মানাম খুব ভালো একটা ছেলে, যার কারণে তাকে সে বিয়ে করে নিয়েছে। মানামের দাদি বলল কি যে এখন হয়তো আমি শান্তিতে মরতে পারবো তোদের বিয়েটা দেখেছি। কিন্তু মানাম তার দাদিকে বলল কি যে কিন্তু দাদি, ও তো একজন মানুষ, যদি ওর জ্ঞান ফেরে আর যদি ও আমাকে ভুলে যায় সেদিন কি হবে? তখন মানামের দাদি বলল কি যে এসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই সংসার করতে থাক। আমার যতটুকু মনে হয় যে ওর মাথায় যতদিন না পর্যন্ত আগের মতো আঘাত লাগছে ওর জ্ঞান আর ফিরে আসবে না। আর ও যেহেতু আগের থেকে কিছু মনে করতে পারছে না, তাহলে নিশ্চিত ও আর ওর দেশে ফিরে যেতে পারবে না। আর আমরা যদি না দিয়ে আসি তাহলে তো কখনোই পারবে না, তাই না? আর সব থেকে বড় কথা হচ্ছে আমার যতটুকু মনে হয় যে ওর জ্ঞান কখনোই ফিরবে না, আর ও নিজেকে কখনোই চিনতে পারবে না। সারা জীবন তোর সঙ্গেই থাকবে। দেখিস না ও সবসময় তোর আশপাশটায় ঘোরাফেরা করে। কিছুক্ষণ বাদে মীরা ঘর থেকে বেরিয়ে আসলো। বলল কি যে আপনারা কি নিয়ে কথা বলছেন? মানাম বলল না না, তেমন কিছু না। আজকে আমার এক খালা বাড়ি বেড়াতে যাব। আমার একটা মাত্রই খালা, যে আমাকে ছোটবেলা থেকেই মানুষ করেছে, আর দাদি তো ছিলই। আমার বাবা মা দুজনই মারা যান যখন আমি অনেক ছোট ছিলাম। আমার খালাই আমাকে প্রথম 2-3 বছর লালন পালন করেছে। তারপর দাদি আমাকে নিয়ে আসে এবং দাদির সঙ্গে আমি এখানেই থাকি। এরকম করেই আমার দিন কেটে যায় এবং আমি বড় হয়ে উঠি। তবে দাদি আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছে। খানিকক্ষণ বাদে দরজায় টোকা পড়ল। বাহিরে একজন লোক দাঁড়িয়ে আছে। মানামের বন্ধু। মানাম বলল কি যে কি রে, তুই এতদিন পর কোত্থেকে আসলি? সে বলল আমি একটু গিয়েছিলাম অন্য একটা জায়গায়, কিন্তু শুনলাম তুই নাকি বিয়ে করে ফেলেছিস। মানামের সেই বন্ধুর এই কথা শুনে মানাম বলল হ্যাঁ, বিয়ে তো করেইছি, কিন্তু তোকে জানাবো বলে ভেবেছিলাম, কিন্তু তোর নাগাল পাকের এত সোজা। তারপর বলল কোথায় দেখি, ভাবি কোথায়? মানামের সেই বন্ধু ঘরের ভিতরে প্রবেশ করলো। তারপর মীরাকে দেখে সে চমকে গেল এই কারণে যে মীরা একজন মানুষ সেই জন্য না, বরঞ্চ মীরা এত সুন্দরী সেটা দেখে। মানাম কোনোদিন ভাবতে পারেনি যে সেরকম একটা সুন্দরী বউ পাবে, আর সেটা যদি মানুষ হয় তাহলে হোক গিয়ে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তারপর তারা দুজন বাহিরে বের হয়ে গেল। মীরা এবং তার দাদি রান্নাঘরে চলে গেল। মীরার দিন এইখানে খুব ভালো কাটছিল। মানাম এবং তার বন্ধু নদীর পাড়ে বসে আছে। খানিকক্ষণ বাদে তার বন্ধু বলল কি যে এরকম একটা সুন্দরী মানুষ মেয়ে তুই কোথায় পেলি? এই কথা বলার পর মানাম বলল আমি পেয়েছিলাম, এই নদীর পাড়েই কুড়িয়ে পেয়েছিলাম। তারপর তার বন্ধু বলল কি বলিস, নদীর পাড়ে? আমি এখনই কোনো সুন্দরী দেখতে একটা মেয়েকে তুলে নিয়ে আসবো, তারপর তাকে বিয়ে করব। মানাম বলল এটা খারাপ জিনেদের কথা, তুই তো খারাপ জিন না, তুই আমার বন্ধু, এই জন্যই তো তোর সঙ্গে বন্ধুত্ব করেছি। মানাম এই কথা বলার পর ও বলল কি যে আরে এমনিতে ফাজলামি করছি। মানাম বলল ফাজলামি করার বিষয় না, ওকে আমি এখানে কুড়িয়ে পেয়েছিলাম। একদিন ভোর সকালে আমি দিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি নদীতে একটা কিছু ভেসে যাচ্ছে। আমি গিয়ে দেখি সেটা একটা সুন্দরী দেখতে মেয়ে এবং মানুষ। প্রথমে ভেবেছিলাম একে এভাবে ফেলে যাব, কারণ আমাদের অঞ্চলে মানুষ প্রবেশ নিষেধ, সেটা তো খুব ভালোভাবেই জানিস। কিন্তু তাকে দেখে আমার খুব মায়া হলো, আর ওকে যদি এখানে এরকমভাবে ফেলে যাই তাহলে কখন মারা যাবে, তখনও বেঁচে ছিল। তারপর আমি তাকে তুলে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে বেশ কিছুদিন লুকিয়ে রাখি, কিন্তু সর্দার টের পেয়ে যায় বিষয়টা, এবং সর্দার এই মেয়েটাকে দেখে তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, এমনকি জোরাজুরিও করতে থাকে। কিন্তু ততদিনে হুরাম আমাকে পছন্দ করে ফেলেছে এবং আমাকে সে বিয়ের প্রস্তাবও দেয়। কারণ হচ্ছে সে ওরকম একটা বদ মানুষকে সে তো মানুষ মনে করে, আর আমরা যে জিন সেটা ও কিন্তু জানে না। ওর জ্ঞান না থাকা সত্ত্বেও কিন্তু ওইটা এখনো বুঝতে পারেনি, আর আমি কখনো বুঝতেও দিতে চাই না। আর আমার মনে হয় যে
ওর স্মৃতিশক্তি আর কখনো ফিরে আসবে না। ও হয়তো সারা জীবন এরকমই থাকবে। তারপর আর কি, তারপর সর্দারের উপস্থিতিতেই আমরা দুজন বিয়ে করে ফেলি। কারণ হচ্ছে এছাড়া আর উপায় ছিল না। আর এক প্রকার আমিও ওকে পছন্দ করি, এক প্রকার বাধ্য হয়েই বিয়েটা করতে হয়েছে, ওকেও আমাকেও। তবে যা হয় ভালোর জন্যই হয়। আমি যে ওকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম সেটা আমি আমি তো বুঝতেই পেরেছিলাম, কিন্তু পরবর্তীতে ও যে আমাকে ভালোবেসে ফেলবে সেটা আমি ভাবিনি। এর পরবর্তীতে আমরা বিয়ে করি, কিন্তু বিয়ে করার পরেও এই সর্দারের চেলাপেলা পিছু ছাড়ে না। আমি যখন বাসায় থাকি না, মাঝে মধ্যেই নাকি ওরা আসে এবং এসে নানান ছলে বলে ওর সঙ্গে কথা বলার চেষ্টা করে। আমার মনে হয় যে এখান থেকে আমাদের চলে যাওয়া উচিত, কি বলিস? তখন ও বলল কি যে এসব নিয়ে তোর ভাবতে হবে না, এখন থেকে আমি দেখবো, সমস্যা নেই। আর কে আমার আমার ভাবিকে এরকমভাবে জ্বালাতন করতে আসে সেটাও দেখে ছাড়বো। মানাম বলল কি যে ধন্যবাদ, কিন্তু আমার ওকে নিয়ে ভয় লাগে রে। কখন যে স্মৃতিশক্তি ফিরে আসে আর আমাকে বলে কি যে আমি আপনাকে চিনি না, এটা নিয়েই খুব খারাপ লাগে। তারপর সে মানামকে বুদ্ধি দিল যে এক কাজ কর, খুব দ্রুত সন্তান নিয়ে ফেল, এতে করে ওকে বন্দি করা যাবে। আর ওর যদি স্মৃতিশক্তি ফিরেও আসে, তারপর নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে হয়তো থেকে যাবে। আর স্মৃতিশক্তি ফিরে আসলেও ও তোকে ভুলে যাবে না। এরকম স্মৃতি তৈরি কর, তাহলেই তো হলো। তারপর মানাম এবং তার বন্ধু ওইখান থেকে চলে আসলো। বলল কি যে আমাদের আজকে খালার বাড়িতে যেতে হবে রে, অনেকদিন যাই না, সেই কবে গিয়েছি। খালা ছোটবেলা থেকেই আমাকে লালন পালন করেছে। খালা এখন বেশ অসুস্থ, সেখানে যেতে হবে। আর আমি যে বিয়ে করেছি সেটা খালাকে আমি জানাইনি। এটা বলে মানাম তার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে চলে আসলো। ওদিকে শাহজাহান চৌধুরী তার মেয়ের শোকে প্রায় 6 মাস কাতর অবস্থায় আছে। 6 মাস হয়েছে তার মেয়েকে সে হারিয়েছে। পুরো গ্রাম বাড়ি এবং সবকিছু থমথমে। সে যে কলেজে পড়তো সেই কলেজটা বন্ধ করে দিয়েছে, কারণ হচ্ছে তার মেয়ে যেখান থেকে হারিয়েছে সেই কলেজ কোনোদিন চলবে না। আর শাহজাদ চৌধুরীর বেশ খানিকটা প্রভাব আছে ওই অঞ্চলে। ওই অঞ্চলের বেশিরভাগ মানুষই তার ফ্যাক্টরিতে কাজ করে এবং ওই অঞ্চলের সব পলিটিশিয়ান বলেন, সমস্ত কিছুই তার কথায় ওঠা বসা করে। শাহজাদ চৌধুরীর এরকম একটা ভয়াল পরিস্থিতিতে তার একমাত্র মেয়ের মৃত্যুতে এমনকি তার লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। বিষয়টা আসলে খুবই বিব্রতকর এবং দুঃখজনক। আশেপাশের সব টিভি নিউজ মিডিয়া সবকিছু কাভার করেছে, কিন্তু সারা নদী খুঁজে কোথাও তার লাশ পাওয়া যায়নি। কারণ লাশ কিভাবে পাওয়া যাবে? লাশ তো আর সেখানে নেই, ওটাকে নিয়ে যাওয়া হয়েছে জিনের দেশে। মানাম নিজেও জানতো না যে সে এরকম একটা মেয়েকে বিয়ে করতে পারবে। শাহজাদ চৌধুরী আসলে শোকে দিন কাটছে। শাহজাদ চৌধুরী উপর থেকে নেমে আসলো। বাহিরে দুজন পুলিশ অফিসার এসেছে, এই অঞ্চলের পুলিশ কমিশনার। আসার সঙ্গে সঙ্গে বলল কি যে দুঃখিত শাহজাদ সাহেব, আপনার মেয়েকে আমরা খুঁজে পাইনি। আমরা আশেপাশে কত তল্লাশি চালিয়েছি আপনি হয়তো বুঝতে পারবেন না। আমার টিমের বেশিরভাগ ফোর্সই এই কাজে লেগে আছে। আপনি হয়তো জেনে অবাক হবেন যে আমি নিজেও এই কেসটা নিয়ে খুব বেশি টেনশনের মধ্যে আছি। আপনার দুঃখ আমরা বুঝতে পারি, তবে আমাদেরও তো কিছু করার নেই। হয়তো নদীর স্রোতে ভেসে গিয়েছে, সমুদ্রে চলে গিয়েছে, অথবা নদীর স্রোত টেনে নিয়ে গিয়েছে, যার কারণে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা বলার পর শাহজাদ চৌধুরী রেগে গেলেন এবং সেই পুলিশ অফিসারের কলার চেপে ধরলেন। বলেন কি যে ফাইজলামি মার্কার কথা বলবেন অফিসার, আমি আমার মেয়ের লাশ চাই। তারপর সেই পুলিশ অফিসার জানালো 6 মাস পেরিয়ে গিয়েছে, এখন অন্তত পক্ষে পাওয়া সম্ভব নয়, হয়তো পচে গলে গিয়েছে। আর কোথায় আছে, কোনো মাছে খেয়ে ফেলেছে কিনা, এ কথা বলতে গিয়েও সে মুখ চেপে ধরল। শাহজাদ চৌধুরী ভীষণ কষ্টে আছে। বলে কি যে এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও, তোমরা আর কখনই তোমাদের মুখ আমাকে দেখাবে না, সব অপকর্মের দল। শাহজাদ চৌধুরী সবসময় বারান্দায় বসে থাকে তার মেয়ের শোকে। সে ঠিকমতো ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে না। ম্যানেজার এসে বলল, স্যার আপনি যদি এরকমভাবে কাজে না যেতে থাকেন তাহলে আমাদের ব্যবসায় ধস নামবে। চা বাগানের ব্যবসায় গত কয়েক মাসে বেশ খানিকটা লস হয়েছে। আপনি যদি এই কথা বলার পর শাহজাদ চৌধুরী রেগে গেলেন। বললেন কি যে লস হয় কিভাবে? আমি গেলেই বুঝি লাভ হওয়া শুরু করবে? তোমাদেরকে টাকা দিয়ে পুষেছি কিসের জন্য? তারপর ম্যানেজার সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ বাদে শাহজাদ চৌধুরীর স্ত্রী সেখানে আসলেন। বললেন কি যে আর কতদিন এইভাবে কাটাবে? মেয়ে তো মারা গিয়েছে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। আর এরকমভাবে বসে থাকলে তো চলবে না, তাই না? 6 মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু শাহজাদ চৌধুরী কোনোভাবে মেনে নিতে পারছে না যে তার মেয়ে মারা গিয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক। সে সেখানে বসেই তার স্ত্রীর হাত ধরে কান্না করতে লাগলো। আসলেই বেশ খানিকটা দুঃখজনক। মীরা এবং হুরাম দুজনেই রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে।
একটু পরে একটা গাড়ি আসবে, সেই গাড়িতে করে ওরা উড়ে সেই জায়গা যাবে যেখানে কিনা হুরাম ছোটবেলায় বড় হয়েছে। হুরাম মীরাকে বলতে লাগলো, জানো, এখন আমি যেখানে যাচ্ছি এখানটায় আমি ছোটবেলার বেশিরভাগ সময় কাটিয়েছি এবং এটাই আমার হয়তো জন্মস্থান। আমি ওইখানেই থাকতাম এবং আমার নানু বাড়ি ছিল ওইখানে। আমি ওইখানেই বড় হয়েছি। আমার বাবা মা দুজনে মারা যাওয়ার পরে খালাই আমাকে ওইখানে লালন পালন করেছে। খানিকক্ষণ বাদে রথের মতো দেখতে একটা গাড়ি আসলো। জিনিসটা খুবই অদ্ভুত, কাঠ দিয়ে তৈরি। হুরাম সেটাতে চড়ে বসলো এবং সামনে গাধার মতো দেখতে এক ধরনের পাখি, দেখতে একটা খচ্চরের মতো, তবে খচ্চরও না গাধাও না, কেমন যেন পাখি। সেই পাখিটা সেই রথটাকে নিয়ে আকাশে উড়াল দিল। হুরাম পাশে বসে আছে এবং তার পাশে মীরা বসে আছে। মীরার হাত ধরে শক্ত করে বসে আছে। খানিকক্ষণ বাদে গাড়িটা আকাশের মেঘের মধ্যে দিয়ে উড়াল দিতে শুরু করলো। মীরা দেখে অবাক হয়ে গেল, বলল কি যে, আকাশে এর আগে আমি কখনো উঠিনি, আসলে তো খুবই চমৎকার। আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। মীরা চারিদিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। হুরাম বলল কি যে, সে কি আকাশে কোনোদিন তাকাওনি? নিচে থেকে তো দেখা যায়। একথা বলার পর মীরা বলল কি যে, নিচে থেকে তো দেখা যায়, কিন্তু উপরে এর আগে অনেকবার বিমানে চড়েছি, তবে এরকম ভাবে এত খোলামেলা আকাশে আগে কখনো চড়িনি। মেঘগুলো ধরতে পারছি আমি। তারপর হুরাম বলল কি যে, বিমান কি জিনিস? মীরা বলল, আরে বিমান ছিল না তুমি, ওই যে আকাশে ওড়ে। কিন্তু আমি বিমানে কোথায় উঠেছি আমার তো সেটাই মনে পড়ছে না। হুরাম বলল কি যে, আচ্ছা ঠিক আছে, তোমার মনে করতে হবে না, চলো। মীরা সারা রাস্তা মেঘগুলো ধরতে ধরতে গেল। নিচের সবকিছু খুবই ছোট ছোট লাগছিল। এর আগে মীরা অসংখ্যবার বিমানে চড়েছে, কিন্তু সে মনে করতে পারছে না আসলে সে কোথায় উঠেছে। খানিকক্ষণ বাদে সে রথটা একটা উপত্যকায় থামল। জায়গাটার চারপাশে ঘন জঙ্গল এবং মাঝখানে বেষ্টিত একটা ফাঁকা জায়গা। সেই ফাঁকা জায়গার চারপাশে অনেক ফুল গাছ এবং বাগানের মধ্যে একটা সুন্দর দেখতে বাড়ি। সেই বাড়িটার সামনে গিয়ে সেই জিনিসটা ল্যান্ড করলো। মীরা সেখান থেকে নেমে পড়ল এবং পাশে মানামও রয়েছে। মানাম তাকে হাত ধরে নামালো। খানিকক্ষণ বাদে মীরা এবং মানাম ঘরের ভিতরে গিয়ে ঘরের দরজা টোকা দিল। ঘরের ভেতরটা বেশ খানিকটা অদ্ভুত। একটা দরজা পেরিয়ে তারপর ঘরের ভেতরে প্রবেশ করতে হয়। এটা হচ্ছে সম্ভবত গেস্ট হাউস, যেটা কিনা আমাদের বাড়ির গেস্ট হাউসের মতো। মীরা বলল কি যে, বাহ, জায়গাটা তো খুব সুন্দর। এরকম জায়গা না আমার মনে পড়ছে, আমাদের কোথায় যেন আমি দেখেছি, তবে মনে হচ্ছে এরকম একটা বাগান, আমি বসতাম, কিছু মনে করতে পারছি না, এটা কোথায়? তখন মানাম বলল, হ্যাঁ, তোমার মনে করতে হবে না, এটা হচ্ছে আমার খালার বাড়ি। এখানে আমি বড় হয়েছি। আমার খালারা বেশ প্রভাবশালী এবং আমাদের থেকে অনেকটা দূরে থাকি। অবশ্য খালা এখানে থাকতে বলেছিল আমাদেরকে, কিন্তু দাদির সঙ্গে থাকি আমি। দাদির কেউই নেই, তার সমস্ত ছেলেগুলো তাকে ছেড়ে চলে গিয়েছে। আর মেয়েরা, সে কথা তো নাই বললাম। দাদি একা একা থাকে বলে আমি দাদির সঙ্গে থাকি, আর দাদি আমাকে খুব বেশি ভালোবাসে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার খালু যেন আমাকে দেখতে পারে না, যার কারণে দাদি আমাকে এখান থেকে নিয়ে গিয়েছিল। খানিকক্ষণ বাদে দরজা খুলল। খুবই সুন্দরী এবং রূপবতী দেখতে একটা মেয়ে। মেয়েটাকে দেখে সঙ্গে সঙ্গে মীরা চিৎকার দিয়ে উঠল, কারণ রূপবতী দেখতে হলেও তার অদ্ভুত অদ্ভুত সব গঠন, যেমন তার কান ওপরের দিকে, চোখ দুটো একদম গাঢ় লাল এবং তার ঠোঁটের নিচে দুটো লম্বা লম্বা দাঁত রয়েছে এবং তাকে দেখতে কোনো ভয়ঙ্কর কোনো পশুর থেকে কম কিছু লাগছে না, মনে হচ্ছে ভ্যাম্পায়ার। সঙ্গে সঙ্গেই মানাম তার কানে কানে বলল। তারপর সে মানুষের রূপ ধারণ করলো, মানে মানুষ দেখতে যেমন। সে সঙ্গে সঙ্গে দরজা খুলে বলল, আরে ভাইয়া, তোর চেহারা এরকম কিসের জন্য? তুই এরকম এরকম হয়ে আছিস কিসের জন্য? এই কথা বলার পর মানাম বলল যে, তুই ভেতরে চল, সমস্ত কিছু বলছি। এবং এই মেয়েটাকে, ভেতরে চল না, সবকিছু বলছি। মেয়েটাকে আর কি কোত্থেকে আসলো সবকিছু বলছি। তারপর আমরা দুইজন ভেতরে প্রবেশ করলাম। ভেতরে যাবার পর মানাম এবং মীরা বসে আছে। খানিকক্ষণ বাদে ওপর থেকে মানামের খালা নেমে আসলো। নেমে এসে বলল কি যে, কি ব্যাপার, কি অবস্থা? মীরা আবার দেখে ভয় পেয়ে গেল, কারণ সেই একই রকমের গঠন দেখতে তার খালামণি আর কি। মীরা বলছে, এরা কারা? এদেরকে দেখতে এরকম ভয়ানক কিসের জন্য? সঙ্গে সঙ্গেই মানাম উঠে গিয়ে তার খালাকে সমস্ত কিছু বলল, যে আমি এরকম ওকে কুড়িয়ে পেয়েছিলাম, তারপর ওকে বিয়ে করেছি এবং ও এখানে এরকমভাবে আমার সঙ্গে আছে। তুমি দয়া করে মানুষের রূপে ফিরে আসো, ও তোমাকে দেখে ভয় পাচ্ছে। তার খালাও একটা মানুষের রূপ ধারণ করলো এবং বলল কি যে, হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু তুই এরকম একটা কাজ কেন করেছিস? মানাম বলল, বাধ্য হয়েই করেছি, তবে ও আমাকে খুব ভালোবাসে সেটা পরের কথা,
কিন্তু ওর স্মৃতিশক্তি যদি ফিরে আসে তখন তুই কি করবি? ও যদি তোকে ছেড়ে চলে যায়, ও যদি মনে করে যে এখানে থাকবে না, তখন তোকে তো চিনতেও পারবে না। তুই যত প্রাণ বাঁচিয়েছিস, এরকম উপকার করেছিস, সেটা তো চিনতেও পারবে না, তাই না? মানাম খালাকে বলল কি যে সেটা ঠিক আছে, কিন্তু ও যতদিন আমার সঙ্গে আছে ততদিন থাকুক না। আমি তো ওকে ভালোবাসি, তাই না? ওকে পছন্দ করি। আর আমার মনে হয় না যে ওর মাথায় চোট লাগলে, যেমনটা আগে চোট লেগেছিল, ওর কখনো জ্ঞান ফিরবে। আমি এটা বলে খালার সঙ্গে ভেতরে চলে গেলাম। মানাম আমার খালাতো বোনগুলোর সঙ্গে কথা বলতে লাগলো। আমার দুটো খালাতো বোন এবং একটা খালাতো ভাই রয়েছে। ওরা সবাই জিন এবং সবাই এখানে জিনের বেশ ধরেই ছিল। কিন্তু আমি আসার পর থেকেই মূলত মূলত মীরা ভয় পাচ্ছে, যার কারণেই ওকে মানুষের বেশ ধরার জন্য বলা হয়েছে এবং সবাইকেই। কারণ ভয় পেলে তো আর এখানে থাকা যাবে না। মীরা ওদের সঙ্গে খুব দ্রুত মিশে গেল। মীরার সঙ্গে ওরা গল্প করতে লাগলো এবং মীরা সমস্ত ঘটনা শুনতে লাগলো। ওরা কি করে, কিভাবে ঘোরাফেরা করে, কোথায় থাকে। তারপর ওরা মীরাকে নিয়ে গার্ডেনে গেল। গার্ডেনে গিয়ে দেখি খেলাধুলা করছে মীরার সঙ্গে। মীরাও ওদের সঙ্গে খুব দ্রুতই মিশে গিয়েছে। আমার ভয় শুধু এখানেই, মীরা যদি খুব সহজেই স্মৃতিশক্তি ফিরে পায় এবং এখান থেকে চলে যায়। আমরা সেখানে 2 দিন থাকলাম। 2 দিন মীরা তো ওইখান থেকে আর আসবেই না, বলে কি যে আমি এখানেই থাকবো, আজকে থেকে খালামণিদের সঙ্গেই থাকবো। আর মীরা যে আমার স্ত্রী সেটা ভেবেই আমার খুব ভালো লাগছে, কারণ এত ভালো মানুষ আমি এর আগে কখনো দেখিনি। মীরা আসলেই মনের দিক থেকে খুব ভালো এবং খুব নরম, সবার সঙ্গে খুব দ্রুতই মানিয়ে নেয়। আর এখানে আসার পরে সে খালুকেও পটিয়ে ফেলেছে কিভাবে জানি না। খালু এখানে থাকতে তো একদমই নিষেধ করে না, এখন বলে কি যে তোমরা এখানেই থাকো না, তোমাদের আর যাওয়ার দরকার নেই। আর আমার এখানে এখন থাকতে ভালো লাগে না তোমাদেরকে ছাড়া, কত মিস করি। হঠাৎ করে মীরাকে দেখে খালুর এরকম মনোভাব কি জন্য হলো বুঝলাম না। 2 দিন পরে বুঝতে পারলাম আসলে খালু আমার মীরার দিকে তাকিয়েছে যৌন লালসায়। মীরাকে দেখতে খুবই সুন্দরী এবং সে অন্যান্য যে কোনো জিনেদের থেকে আলাদা। আর সে তো একটা জিন নয়, সে তো মানুষ। সেটা বুঝতে পেরে আমি খালাকে বললাম, খালা আমরা এখান থেকে চলে যাই, আর ওইখানে দাদি একা আছে তো আমাদেরকে যেতে হবে। খালা বললো কি যে আর 2 দিন থেকে যেতি। আমি বললাম না না, আমাদেরকে যেতে হবে। আর দাদিকে বলে এসেছিলাম 2 দিন থাকবো, 2 দিনের জায়গায় তো 4 দিন থাকা হয়ে গেল, দাদি হয়তো চিন্তা করবে। তারপর আমি এবং মীরা সেখান থেকে চলে আসলাম। মীরাকে ওরা কোনোভাবেই আসতে দিতে চাইছিল না। তবে এই 4 দিন এরকম একটা পরিবারের সঙ্গে থেকে মীরা নিজেও অনেকটা ফ্রি হয়ে গিয়েছে। এবং যাত্রা পথে মীরা মানামকে বলতে লাগলো, আমরা আবার এখানে কবে যাব? মানাম বলল কি যে এই তো আসলাম কয়েকদিন আগেই, আবার কোথায় যাব? যাওয়ার পরে যখন নিজেদের কাবিলায় ঢুকলাম আর কি, মানাম দেখলো সামনে সর্দারের গাড়ি বহর দাঁড়িয়ে আছে। সর্দার বলল, তোরা কোথায় গিয়েছিলি? মানাম তখন জানালো, আমরা গিয়েছিলাম অমক রাজ্যে। সর্দার জানালো, পারমিশন ব্যতীত এই রাজ্য থেকে বের হওয়া বা ঢোকার নিষেধ তোরা জানিস না, মন মর্জি মতো কাজ করিস, তাই না? ঠিক তখনই সেখানে মানামের বন্ধু চলে আসলো এবং বলল কি যে, শোন সর্দার, ওর বাবা একটা সময় এই এলাকার সর্দার ছিল। ওর বাবাকে হত্যা করে এখন নিজে সর্দার হয়েছিস, আর এখন আমাদের ওপরই এরকম ছুরি চাকর চালাচ্ছিস। তোর তো সাহস কম নয়। শোন, এসব ফাইলদামি মার্কা কথাবার্তা আমাদেরকে বলতে আসবি না, অন্য কাউকে বলবি। এটা বলে সে ওইখান থেকে রথটা নিয়ে চলে আসলো। মানামের বন্ধুরা বেশ প্রভাবশালী এবং এই কারণে হয়তো সর্দাররা ভয় পায়। একমাত্র প্রতিদ্বন্দ্বী বর্তমানে থাকলে হয়তো ওর বন্ধুরাই আছে, যার কারণে সর্দাররা ওকে ভয় পায় এবং মানামকে কিছু বলতে পারে না। খানিক্ষণ বাদে ওরা ওইখানে চলে আসলো এবং ঘুরাম যখন ঘরের সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই সেখান থেকে মাথা ঘুরে নিচে পড়ে গেল। মানাম সঙ্গে সঙ্গেই হুরামকে গিয়ে ধরে ফেলল। সঙ্গে সঙ্গেই হুরাম সেন্সলেস হয়ে নিচে পড়ে গেল এবং তাকে ধরার পরে বিছানায় নিয়ে শোয়ানো হলো। মানাম তো একদম ভয় পেয়ে গিয়েছে, কি অবস্থা কি হলো কিছুই বুঝতে পারছে না। তারপর তার চোখে মুখে পানি ছেটানোর পরে কিছুক্ষণ বাদেই মীরা মানে হুরামের জ্ঞান ফিরল। মানাম তো একদম ভয় পেয়ে গিয়েছিল। মানাম তখন হুরামকে জড়িয়ে ধরল, বলল কি যে, তোমার কি হয়েছিল? তোমার এরকম হলে তো আমি একদম বাঁচবই না। মীরা তখন বলল কি যে, আরে হয়েছে, ছাড়ো, আমার কিছু হয়নি। কয়েকদিন ধরে বমি বমি ভাব হচ্ছে আর কেমন কেমন যেন লাগছে। এটা বলার পর মানামের দাদি বুঝতে পারল যে মীরা প্রেগনেন্ট এবং তাদের সন্তান আসতে চলেছে। এই কথা শোনার পর মানাম নিজেও খুশি হলো, প্রচণ্ড পরিমাণ খুশি হলো এবং মীরাও খুশি হলো, কারণ জীবনের প্রথম সন্তানের স্বাদ সে গ্রহণ করছে। তার কাছে মনে হচ্ছে সে মা হয়ে উঠেছে
এরকম করে তাদের সময় কেটে যেতে লাগলো। প্রায় 1 বছর পর হুরাম এবং মানামের একটি পুত্র সন্তান হলো। সন্তানটা দেখতে একদম রাজপুত্রের মতো। এত সুন্দর সন্তান এই তল্লাটে কারোর আছে কিনা জানা নেই। একদম অসাধারণ দেখতে। এবং সে যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, সবাই তাকে দেখে জেলাসি ফিল করত। কারণ হচ্ছে এত সুন্দর এবং বুদ্ধিমান সন্তান এই তল্লাটে একটাও নেই। তার বয়স যখন 3 বছর হলো, সবাই তার সঙ্গে কথা বলে পারত না। এমনকি যেই তার সঙ্গে কথা বলতো, কথা বলতে গিয়ে হিমশিম খেত, কারণ তার সঙ্গে কথাই পারা যেত না। আর তার মধ্যে মানাম এবং হুরাম দুইজনের ক্ষমতায় চলে এসেছে। হুরামের কাছ থেকে সে বুদ্ধিমত্তা পেয়েছে, আর মানামের কাছ থেকে পেয়েছে অলৌকিক সব শক্তি। সে চাইলেই এক জায়গা থেকে অদৃশ্য হয়ে অন্য জায়গায় যেতে পারে। কিন্তু মানাম আসলে কিছুদিন পরে বুঝতে পারে যে এরকমটা বেশি দিন হয়তো চলবে না। মাঝে মধ্যেই মীরা এখন তাকে জিজ্ঞেস করে যে, তোমরা কারা? তোমাদের মতো আমি নই কিসের জন্য? আর এটা কোন জায়গায় আছি আমি? তোমরা এই যে এক জায়গা থেকে মুহূর্তের মধ্যে উধাও হয়ে অন্য জায়গায় চলে যাও, কিন্তু আমি সেটা পারি না কিসের জন্য? আর আমার মধ্যে সেই ক্ষমতা নেই কিসের জন্য? হুরাম বেশ কয়েক বছর ধরে এখানে আছে এবং এখানের তরতরিকা, এখানের সমস্ত কিছুই কিন্তু সে দেখে ফেলেছে এবং বুঝতেও পারে যে সে অন্য সবার মতো স্বাভাবিক নয়, এমনকি তার সন্তানের মতো স্বাভাবিক নয়। আসলে সে কে এবং কোথা থেকে এসেছে এই প্রশ্ন মাঝে মধ্যেই সে মানামের কাছে করে, কিন্তু মানাম তো সেই প্রশ্নের উত্তর জানে না। মানাম এসব নিয়ে সবসময় ভয় থাকে। তাদের দিন বেশ ভালোই কাটছিল। কয়েকদিন পরে আবার জানতে পারা যায় যে মীরা আবার অন্তঃসত্ত্বা, তার আরও একটা সন্তান হতে চলেছে। এটা শুনে মীরা এবং মানাম দুজনেই বেশ খানিকটা খুশি হয়ে যায়। তাদের সংসার ফুলে ফেঁপে উঠছে এবং তারা দুজনেই বেশ সুখে শান্তিতে সেখানে আছে। এবং মাঝখানে আরও একটি বছর পেরিয়ে যায়। ওই বছরে তারা আরেকটি সন্তান প্রসব করে এবং সেটা ছিল একটি কন্যা সন্তান। আগের সন্তানটা থেকেও বেশি সুন্দর হয়েছে এই কন্যা সন্তানটি। যেহেতু কন্যা সন্তান ছিল, সে তো সুন্দর হবারই কথা। কিন্তু মানাম দেখে ভয় পেয়ে যায় যে এই কন্যা সন্তানটার পেছনে এক ধরনের ছোট ছোট দাগ হয়েছে এবং ক্ষত রয়েছে। এবং মানাম সেটা দেখে বুঝতে পারে যে এটা হচ্ছে স্ত্রী জিন, মানে হচ্ছে পরি যেটাকে বলে থাকে। এবং কয়েক বছরে এরকম সন্তান একটাই জন্ম নেয় পুরো বিশ্বে। মানাম এবং হুরামের এমন একটি মেয়ে সন্তান হয়েছে যে কন্যা সন্তান কিনা অধিক ক্ষমতা সম্পন্ন সমস্ত জিনেদের থেকে। চারিদিকে খবর ছড়িয়ে পড়ল এবং সবাই জেনে আসলে অবাক হয়ে গেল। এতদিন যেখানে এই দেশের সর্দার মানাম এবং হুরামকে বিরক্ত করত, সেখানে এই খবর শুনে তিনি নিজেও বেশ খানিকটা বিরক্ত হলেন। কারণ হচ্ছে তার রাজ্যেই কেন এরকম একটা জিনিস হবার ছিল, আর এটা তো অবশ্যই কাম্য নয়। কারণ খুব শীঘ্রই তার শাসনের পতন হতে চলেছে, সেটা সে বুঝতে পেরেছে। আর একজন মানুষ এবং জিনের সমন্বয়ে জন্ম নেওয়া সন্তান ভীষণ বুদ্ধিমান এবং শক্তিশালীও হয়ে ওঠে বটে। সে চিন্তা করতে লাগলো এই দুটো সন্তানকে যে কোনোভাবেই হোক মারতে হবে। ঠিক তেরকমভাবে প্ল্যান করতে লাগলেন। মানাম এবং হুরামের বড় সন্তান মানে ছেলে সন্তানটা ততদিনে 5-6 বছর বয়স হয়ে গিয়েছে, আর হুরাম এখানে এসেছে প্রায় 7-8 বছরের বেশি হবে। তার আগের কোনো কিছুই মনে নেই। সে শুধুমাত্র এখনকার সময়েই বসবাস করছে। তার মাথায় মাঝে মধ্যেই প্রশ্ন আসে যে আমি সবার থেকে আলাদা কেন, আর আমার সন্তানগুলোই বা সবার থেকে এরকম আলাদা হয়ে থাকে কিসের জন্য। সে মানামকে মাঝে মধ্যেই জিজ্ঞেস করে, কিন্তু সে তো এসব বিষয়ে তেমন কিছুই বলে না। দেখতে দেখতে তাদের কন্যা সন্তানও আস্তে আস্তে বড় হয়ে উঠতে লাগলো এবং মাঝখানে সময় পেরিয়ে গেল প্রায় 2 বছর। সে কথা বলতে শিখল, নানান ধরনের পাকনা পাকনা কথা তাদেরকে বলতো। এর মাঝখানে এই এলাকার সর্দার তাকে অনেকভাবে মারার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সফল হয়ে উঠতে পারেনি। কারণ যখনই কাউকে মারার জন্য এই সন্তানের আশেপাশে পাঠায়, কেমন একটা আলোক রশ্মি তাদেরকে কাছে আসতে দেয় না, মনে হয় যেন তাদেরকে জ্বালিয়ে দিবে। মীরা এমন একটা মেয়ে যে কিনা একটা মুসলমান ঘরের সন্তান এবং তার মাথার মধ্যে 30 পারা কোরআনের জ্ঞান রয়েছে। সে বড়লোকের সন্তান হলেও সে একজন হাফেজা এবং পাশাপাশি সে এইসব বিষয়েও জ্ঞান রাখে, যার কারণে সে সবসময় তার ঘরে কোরআন তিলাওয়াত করে। সে মানামকে বলে একটা কোরআন নিয়ে এসেছে ঘরে। তার এই কথা দিব্যি মনে আছে এবং সে মাঝে মধ্যেই এগুলো তিলাওয়াত করে। মূলত হচ্ছে একদিন বারান্দায় বসে মীরা একা একাই এসব নিজের অবচেতন মনে বকবক করছিল। সেটা দেখেই মানাম তাকে সাহায্য করেছে। সময় এরকম ভাবে গড়িয়ে যেতে লাগলো।
এই দিনকার ঘটনা হয়তো মানামের জীবনটা অনেকখানি পরিবর্তন করে দিয়েছিল এবং চিরতরে তার কাছ থেকে মীরাকে সরিয়ে দিয়েছিল। সেদিন ছিল শুক্রবার। শুক্রবারের দিন মীরা সাধারণত নামাজ পড়ে সবার জন্য দোয়া করত এবং মীরার সেন্সে এই জিনিসগুলো ছিল যে নামাজ পড়তে হয় বা কোরআন শরীফ তিলাওয়াত করতে হয়, এই বিষয়গুলো জানত। তার 2 সন্তান বারান্দায় বসে খেলা করছিল। বড় সন্তানের বয়স তখন প্রায় 8 বছরের বেশি, আর ছোট মেয়েটার বয়স 3 বছরের কাছাকাছি হবে। তাদের সময় কিন্তু ভালো কাটছিল। এর মাঝখানে মানামের দাদি অসুস্থ হয়ে পড়ে, তার জন্যই নামাজ পড়ে দোয়া করছিল। ঠিক তখনই বাহিরে জোরে একটা আঘাতের শব্দ সে শুনতে পায়। মূলত ওই সর্দারই তার ওই 2 সন্তানকে মারার জন্য প্ল্যান প্রোগ্রাম করে এইখানে এসেছিল। মানাম তখন বাড়িতে ছিল না, কাজের জন্য বাইরে গিয়েছিল। মীরা তার ঘরে বসে কোরআন শরীফ তিলাওয়াত করছিল এবং বাহিরে তার 2 সন্তান বসে খেলাধুলা করছিল। ঠিক তখনই 2 ভয়ঙ্কর দেখতে জন্তু তাদের বাড়ির ভেতরে ঢুকে পড়ে। আসলে সেই জন্তু দুটো কোনো মানুষ ছিল না বা কোনো জন্তুও ছিল না, তারা ছিল হচ্ছে জিন, মানে হচ্ছে ওই সর্দারের লোক যে কিনা মারার জন্য পাঠিয়েছিল। হঠাৎ করেই তার ছোট মেয়েকে সেই জন্তু দুটো টানা হিসড়া করে সেখান থেকে তুলে নিয়ে যায়। পেছনে পেছনে তার ছেলেও দৌড়াতে থাকে। মীরা বাইরে বেরিয়ে দেখে একটা জন্তু তাকে টেনে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সে চিৎকার করে আশেপাশের সবাইকে জানান দেয়। নদীর ওই পাশেই মানামের সেই বন্ধু ওইখানে কাজ করছিল। তখন সে ছুটে আসে, দেখতে পাই 2 নেকড়ে বাঘের মতো জিনিস দেখতে তাদেরকে নিয়ে যাচ্ছে। তখন সে দেখে বুঝতে পারে আসলে এরা কোনো জন্তু নয়, এরা হচ্ছে জিন এবং এই সন্তানের উপর হামলা করেছে একে মারার জন্য। এবং এরা এই রাজ্যের কেউ না বা এই তল্লাটের কেউ না, এদেরকে নিশ্চয়ই বাহিরে থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। সঙ্গে সঙ্গেই মীরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং সেই জন্তুগুলো মীরার উপর আক্রমণ করতে থাকে। মীরার কিছু অংশ ক্ষত হয়ে যায় এবং যখন মানামের সেই বন্ধু এখানে এসে পৌঁছায়, জিন দুটো তার উপর হামলা করে। মীরা তার কন্যা সন্তানটিকে কোলে তুলে নেয়। তখন সে বেশ খানিকটাই জখম হয়েছে, কিন্তু সেই জখম দেখে মীরা কান্না করতে শুরু করে। কিছুক্ষণ বাদে সেই জন্তু দুটোর সঙ্গে আরও বেশ কিছু জন্তু একত্রিত হয়। ততক্ষণে তারা জঙ্গলের মধ্যে চলে গিয়েছে এবং মানাম বিষয়টা জেনে গিয়েছে। সে সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে। তারা দুজনে মিলে সেই 7-8টা জন্তুর সঙ্গে লড়াই করতে থাকে। এদিকে মীরা তার সন্তানকে নিয়ে এক কোণায় বসেছিল এবং তার ক্ষত ঠিক করার চেষ্টা করছিল। খানিকক্ষণ বাদে একটা জিন এসে মীরাকে তুলে নেয় এবং মাটি থেকে বেশ কয়েক ফিট উপরে উঠিয়ে ফেলে। মানাম বিষয়টা দেখে ফেলে এবং সে উড়ন্ত অবস্থায় সে জিনের উপর গিয়ে আক্রমণ করে। কিন্তু আক্রমণ করার সঙ্গে সঙ্গেই মীরাকে সে ওইখান থেকে ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই মীরা প্রায় 7-8 ফিট ওপর থেকে নিচে পড়ে মাথায় বেশ খানিকটা আঘাত পায় এবং এত জোরে আঘাত পেয়েছে যে তার মাথা ফেটে গল গল করে রক্ত বের হতে থাকে। আর সেখানে তো কোনো হসপিটালের সিস্টেমও নেই। আর জিনেদের শারীরিক ক্রিয়া একটু ভিন্ন হয়ে থাকে। জিনেদের শারীরিক ক্রিয়ার সঙ্গে মানুষের শারীরিক ক্রিয়ার কোনো মিল হয়তো হবে না। তারপর মানাম তাকে নিয়ে বাড়িতে চলে আসে। ততক্ষণে সেই জন্তুগুলো ভয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছে আর সেই জিনগুলো সেখান থেকে চলে গিয়েছে। মানাম এবার সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে সে এই অঞ্চলে আর থাকবে না, সে তার খালা বাড়ির অঞ্চলে চলে যাবে এবং সেখানেই থাকবে, কারণ এইখানে তাদের শত্রু অনেকখানি বেড়ে গিয়েছে এবং সে বুঝতেও পেরে গিয়েছে যে তার এই কন্যা সন্তান জন্ম হবার কারণেই হয়তো এমনটা হচ্ছে। এখানকার সর্দার তার উপর এমনিতেই খ্যাপা ছিল এবং পরবর্তীতে আরও বেশি খ্যাপা হয়ে গিয়েছে। এই কথা চিন্তা করে সে সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে ওই এলাকার যে জিন বৈদ্য ছিল, যে এইসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করতো, তার কাছে গেল। কিন্তু তার কাছে গিয়ে কোনো প্রকার কোনো কাজ হলো না। তাকে তার বন্ধু একটা উপদেশ দিল, তুমি এখানে একে কোনোভাবেই ট্রিটমেন্ট করাতে পারবা না, কারণ হচ্ছে এটা মানুষের শরীর, জিনের শরীর না যে ঝাড়ফুঁক দিয়ে অথবা কোনো অদ্ভুত উপায়ে তুমি সেটাকে ঠিক করে ফেলবা। একে নিশ্চয়ই মানুষের হাসপাতালেই নিতে হবে, না হলে একে হয়তো বাঁচানো কোনোভাবে সম্ভব না, কারণ অনেকখানি রক্তক্ষরণ হয়ে গিয়েছে। আরও রক্তক্ষরণ যদি হয়ে যায় তাহলে একে বাঁচানো কোনোভাবেই সম্ভব হবে না। তারপর মানাম এবং তার বন্ধু মীরাকে নিয়ে ওই অঞ্চলেরই একটা হসপিটালে নিয়ে ভর্তি করালো। রাত তখন 1:30 হবে। হঠাৎ করেই মানাম এবং তার বন্ধু দুজনে মিলে ওকে নিয়ে সেই হসপিটালের বারান্দায় নামলো। তারপর একটা স্ট্রেচারে সেই মীরাকে শুইয়ে তারা ধাক্কাতে লাগলো, কিন্তু তারা একটুও খেয়াল করেনি যে তাদেরকে দেখা যাচ্ছে না, তারা তো জিন, মানুষ নয়। তারা স্ট্রেচারটা সামনের দিকে ধাক্কা দিতে লাগলো। সাধারণত নিচের থেকে রোগীকে উপরে নেওয়া হয়, কিন্তু তারা যেহেতু উপরেই উঠেছে, মানে 3 তলায়, ওইখানে সঙ্গে সঙ্গেই তারা ভেতরে গেল। আর বারান্দায় একজন নার্স একজন
একজন রোগীকে তখন তিনি ইঞ্জেকশন দিচ্ছিলেন। ঠিক তখনই সে যখন দেখতে পায় যে একটা স্ট্রেচার একা একাই চলে আসছে এবং তার উপরে একটা রক্তাক্ত মেয়ে মানুষ শুয়ে আছে, সেটা দেখে সে প্রচণ্ড পরিমাণ ভয়ে চিৎকার দিয়ে ওঠে এবং সেখানে অজ্ঞান হয়ে যায়। তখন তারা বুঝতে পারে যে আসলে তারা এখনও জিনের রূপ ধরেই আছে, তারা মানুষের রূপে আসতে পারেনি এখনও এবং তাদেরকে দেখা যাচ্ছে না। মানাম তখন বলে আমাদেরকে তো দেখা যাচ্ছে না, এই জন্য হয়তো ভয় পেয়েছে। তখন তারা মানুষের রূপে আসে এবং সবার সামনে দৃশ্যমান হয়। সামনে এসে সে যখন সেই নার্সটা অজ্ঞান হয়ে যায় তখন সেখানে লোক জড়ো হয়ে যায় এবং সিনিয়র নার্সরা আসে। আসার পরে বলে কি যে এ অবস্থা, কি করতে হবে? সঙ্গে সঙ্গে তারা দেখে বলে তো সিরিয়াস কন্ডিশন, এরকমটা কিভাবে হয়েছে? তখন বললো কি যে উপর থেকে নিচে পড়ে গিয়েছে। তখন সেই নার্সগুলো বকাবকি করতে লাগলো যে তোমরা একে এখানে কেন নিয়ে এসেছো, একে আগে ইমার্জেন্সিতে নিয়ে যাও, সেখানে ভর্তি করো। মূল বিষয় হচ্ছে আমরা তো আর এসব বিষয়ে জানি না, যেনারা তো কোনোদিন হসপিটালে আসেনি। তারা সঙ্গে সঙ্গেই তাদের ইনস্ট্রাকশন মোতাবেক ইমার্জেন্সি ওয়ার্ডে চলে গেল। যদিও খুঁজতে একটু বেগ পেতে হলো, তবু সেখানে গিয়ে সেখানে তাকে ভর্তি করা হলো। জীবনের প্রথমবার হয়তো এরা মানুষের দুনিয়ায় এসে এরকমভাবে মানুষের হসপিটালে ঘোরাফেরা করছে। তবে বিষয়টা কতখানি সুখকর হবে তারা বুঝতে পারছে না, কারণ অনেক তান্ত্রিক এবং কবিরাজ থাকে যারা কিনা এইসব বিষয়গুলোতে খুব বেশি প্রতিরোধ হয়ে ওঠে। যদি কোনোভাবে দেখতে পায় তাহলে তারা বুঝে যাবে হয়তো এরা সাধারণ স্বাভাবিক মানুষ বলে আমাদেরকে চিনতে পারছে না, কিন্তু কোনোভাবে যদি বুঝে ফেলে। আর সবথেকে বড় কথা হচ্ছে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে, টাকা জমা করতে বলা হয়েছে। এত টাকা কোথা থেকে আনবে সেই বিষয় নিয়েই চিন্তিত হয়ে পড়ল ওরা সবাই। মানাম এবং তার বন্ধু দুজনই চিন্তিত, কারণ আমাদের দেশে তো টাকা দিয়ে লেনদেন হয় না, কিন্তু এখানে তো টাকা পয়সা দিয়ে লেনদেন হয়, যার কারণে তারা চিন্তায় পড়ে গেল। তখন তারা দুজন সিদ্ধান্ত নিল টাকা পয়সা যেখানে পাওয়া যায় সেখান থেকেই আনতে হবে, এবং তারা ব্যাংক নামক একটা যন্ত্রের কথা বুঝতে পারলো যে এখানে নাকি টাকা পাওয়া যায় এবং অনেক টাকা থাকে, ব্যাংকে গিয়ে মানুষেরা লেনদেন করে থাকে। তারপর তারা দুজন ব্যাংকের সেই ভল্টে পৌঁছে গেল যেখানে টাকা থাকে। সেখান থেকে কিছু টাকা নিয়ে এসে কাউন্টারে জমা দিল এবং কিছুক্ষণ বাদে ডক্টর ভেতর থেকে এসে বলল কি যে পেশেন্ট এখন আগের থেকে বেশ খানিকটা ভালো, কিন্তু তাদের দুজনকে দেখতে অস্বাভাবিক লাগছে, ডক্টর দেখেও বুঝতে পারছে। মানাম এবং তার বন্ধু অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকে দেখতে পেল মীরা অপারেশন টেবিলের ওপর অচেতন অবস্থায় শুয়ে আছে। এখনই তাকে ওয়ার্ডে শিফট করা হবে এবং আমরা যে তাকে নিয়ে এসেছি সেটা তো কেউই তেমন জানে না, আর আমরা যে জিন সেটাও কেউ জানে না। মানাম এটাই বসে বসে ভাবছে। তার বন্ধুকে বলল আমি একটা বিষয় নিয়ে ভয়ে আছি, খুব বেশি ভয়ে আছি। এই কথা বলার পর মানামের সেই বন্ধু বলল কি বিষয় নিয়ে ভয়ে আছিস? তখন মানাম বলল কি যে এর আগে হয়তো হুরামের মাথায় আঘাত লাগার কারণে তার মাথার সমস্ত স্মৃতি চলে গিয়েছিল, কিন্তু আবার যদি তার মাথার সমস্ত স্মৃতি ফিরে আসে তখন ও তো আমাদেরকে ভুলে যাবে। আমাদের সঙ্গে থাকা এই 9টা বছর আরো বেশি সময় ধরে আমাদের সঙ্গে আছে, এই এত সময় যে কেটে গিয়েছে ও কি সেসব মনে রাখবে বা আমাদের কি মনে রাখবে? এসব নিয়ে কিন্তু আমি এতদিন ভয়ে ছিলাম। তার জ্ঞান ফিরতে প্রায় 24 ঘন্টার মতো সময় লাগলো, ডাক্তাররা তাই বলেছে। মানাম এবং তার বন্ধু সারা রাত বাইরে সেখানে কাটিয়ে দিল। তাদের সন্তানরা সেখানেই আছে তাদের সঙ্গেই। খানিকক্ষণ বাদে বড় ছেলেটা বলে উঠল বাবা মায়ের কি হয়েছে? সে কি উঠবে না? আমরা তার কাছে যাব। মানাম তখন বলল না, এখন তার কাছে যাওয়া যাবে না, 24 ঘন্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না, তার জ্ঞান এখনো ফেরেনি, তবে সে সুস্থ আছে বলা যাচ্ছে। ছোট মেয়েটা বলল বাবা আমি মার কাছে যাব। এই কথা শোনার পর বলল কিছু একটু অপেক্ষা করো। খানিকক্ষণ বাদে কয়েকজন লোক সেখানে দৌড়ে আসলো। তারা ওয়ার্ডের ভেতরেই বসেছিল। যখন কয়েকজন লোক ভেতরে প্রবেশ করলো তারা সেটা দেখে ভীষণ অবাক হয়ে গেল। মানাম, তার 2টো ছেলে মেয়ে এবং তার বন্ধু সেখানে বসেছিল হুরামের পাশে। হুরাম এই কয়েকজন লোককে ভেতরে ঢুকতে দেখে অবাক হয়ে গেল এবং তাদেরকে জিজ্ঞেস করলো আপনারা কারা এবং আপনারা হুট করে এভাবে না জিজ্ঞেস করে একজনের কেবিনে ঢুকে যেতে পারেন না। সঙ্গে সঙ্গেই সেই লোকটা বলে উঠল আপনি কে, আর আপনি এখানে আমার মেয়ের পাশে কেন বসে আছেন? আপনাকে তো চিনলাম না আমি। এই কথা বলার পর মানামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মেয়ে? সঙ্গে সঙ্গেই শাহজাদ চৌধুরী বলল হ্যাঁ, এটা আমার মেয়ে। বিগত 10 বছর ধরে ওকে আমরা খুঁজছি, কিন্তু আজকে হঠাৎ করেই অফিস থেকে ফোন আসলো আমাদের এই হসপিটাল থেকে। এটা তো আমাদেরই হসপিটাল। এখান থেকে খবর আসলো যে আপনার মেয়েকে খুঁজে পাওয়া গিয়েছে এবং সে রক্তাক্ত অবস্থায় একটা কেবিনে আছে এখানকার যে সিনিয়র ডক্টর তিনি বিষয়টা দেখে কনফার্ম করেছেন।
আর আমার মেয়ের ছবি এই হসপিটালে ঢুকতেই টানানো আছে। তোমরা কি দেখোনি? হসপিটালের অনেক জায়গায় টানানো আছে। এই কথা শোনার পর মানামের আকাশ ভেঙে পড়লো তার মাথায়। সে আসলে কি করবে কিছুই বুঝতে পারছে না। ওদিকে হুরামের জ্ঞান ফেরেনি, আর তার বাচ্চা দুটো বিছানার ওপর ঘুমিয়ে আছে। শাহাদাত চৌধুরী তার মেয়ের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ল। 10 বছর সে এখানে ছিল না। তার মাথায় বেশ বড় একটা অপারেশন করা হয়েছে, শরীরে প্রায় 4 ব্যাগ রক্ত দেওয়া লেগেছে, একটু হলেই মারা যেত। খানিকক্ষণ বাদে সেখানে ডক্টর আসলেন। এসে বললেন কি যে আপনার মেয়ে বেঁচে গিয়েছে একটুর জন্য। যদি এনারা সঠিক সময় এনাকে হাসপাতালে না আনতেন তাহলে হয়তো ওনাকে আর বাঁচাতে পারতাম না। সঙ্গে সঙ্গে শাহাদাত চৌধুরী মীরার কাছ থেকে উঠে মানামের কাছে আসলো। বলল কি যে আমরা অনেক কৃতজ্ঞ প্রকাশ করছি। আপনি না থাকলে হয়তো আমার মেয়ে বেঁচে থাকতো না। আমার মেয়ে একমাত্র আপনার কারণে বেঁচে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কোথায় থাকেন আর আমার মেয়েকে কোথায় পেয়েছেন? মানামের গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। মানে এটা মীরার বাবা, আর যে হাসপাতালে তারা নিয়ে এসেছে এটা মীরাদেরই হাসপাতাল, আর এই মেয়েটার নাম মীরা। মানাম তখন কান্না করে দিবে এমন একটা অবস্থা। তার বন্ধু তাকে শক্ত করে ধরে বোঝালো যে না, এখন ভেঙে পড়ার সময় নয়, আগে মীরার জ্ঞান ফিরুক, মানে আমাদের হুরামের জ্ঞান ফিরুক, তখন সমস্ত কিছু বোঝা যাবে। যদি তার স্মৃতিশক্তি ফিরে না আসে তাহলে সে তোকে চিনতে পারবে এবং তার বাবাকে চিনবে না। এটাই তো হওয়ার কথা, তাই না? সে যেহেতু সমস্ত তার অতীত ভুলে গিয়েছে, এখন আল্লাহকে ডাক, তিনিই এখন সহায় এবং তিনিই ভরসা। তখন শাহাদাত চৌধুরী বললেন, কি ব্যাপার, আমার মেয়েকে কোথায় পেয়েছো এবং এতদিনও কোথায় ছিল? মানামের গলা দিয়ে কোনো কণ্ঠ বের হচ্ছে না, কোনো শব্দ বের হচ্ছে না। তখন সে বলল, আপনার মেয়ে এতদিন আমার কাছেই ছিল এবং আমরা একে অন্যকে বিয়ে করেছিলাম। আপনার দুটো নাতিও আছে, এই যে দেখুন। এই কথা বলার পর শাহাদাত চৌধুরী প্রচন্ড পরিমাণ রেগে গেলেন। কি, আমার মেয়েকে তুমি বিয়ে করেছো? তোমাকে দেখে তো মনে হচ্ছে কোনো চাষাভুষার সন্তান। তুমি আমার মেয়েকে কোন সাহসে বিয়ে করলে? মানাম ভয় পেয়ে গেল এবং বলল কি যে আপনার মেয়েকে আমি নদীর ধারে অচেতন অবস্থায় পেয়েছিলাম। আমি যদি এই কথা বলার পর শাহাদাত চৌধুরী তাকে বলল কি যে অচেতন অবস্থায় পেলে আর তাকে বাসায় নিয়ে তুমি তাকে বিয়ে করে ফেললে? এতদিন নিশ্চয়ই তাকে আমার কাছে আসতে দাওনি, এই কারণে ও নিশ্চয়ই তোমাদের কাছ থেকে আসতে চেয়েছে। সঙ্গে সঙ্গেই মানামের বন্ধু তাকে থামিয়ে দিয়ে বলেন, আপনি চুপ করুন, আপনি কি বলছেন এসব? আপনি জানেন যদি ও না থাকতো তাহলে আপনার মেয়ে জীবিত থাকতো না এবং আপনার মেয়েকে কোনোদিন ফিরে পেতেন না। আপনি কি সেটা জানেন? ও কত চেষ্টা করেছে আপনার মেয়ের স্মৃতিশক্তি ফেরানোর। ওই দিন নদীর কূলে পাওয়ার পরে আপনার মেয়েকে যখন বাড়িতে নিয়ে যাওয়া হয়, ও তো নিতেই চাইছিল না। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আপনার মেয়ে অসুস্থ ছিল প্রায় 2 দিন, জ্ঞান ফেরেনি তার, খালি বিলাপ বকত। যখন সে সুস্থ হয়ে উঠল, একমাত্র মানামের কারণে সুস্থ হয়ে উঠেছে এবং তার দাদির কারণেই। এবং কিছুদিন পরে বুঝতে পারল যে এই মেয়ের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে এবং বিগত কয়েক বছরের কিচ্ছু তার মনে নেই। তার ছোটবেলার কিছু ঘটনা মনে আছে, কিন্তু তার স্মৃতির কিছু অংশ মুছে গিয়েছে। অনেক চেষ্টা করেছে যে তাকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আপনার মেয়েই কয়েক বছর পরে, মানে কয়েক মাস পরে ওকে বিয়ের প্রস্তাব দেয় এবং ও এমন একটা পরিস্থিতির মধ্যে ছিল যেখানটায় থাকতো ওকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় ছিল না, বাধ্য হয়ে বিয়ে করতে হয়। তারপর ওর সঙ্গে সংসার করতে থাকে এবং আপনাদের পরিচয় জানার জন্য ওকে কতবার চেষ্টা করেছে তার স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য, কিন্তু সেটা সম্ভব হয়নি। কয়েকদিন আগে ও এখানে একটা আঘাত পায় মাথার মধ্যে। কি ঘটনা সেটা মানামের বন্ধু চেপে যায়, কারণ হচ্ছে জিজ্ঞেস করলে হয়তো তারা ভুল বুঝবে এবং তারা যে জিন সে বিষয়েও তারা বলে না। বলে কি যে এরপরে আপনার মেয়ের 2টো সন্তান হয়, তারা এখানে ঘুমাচ্ছে দেখুন। শাহাদাত চৌধুরীর স্ত্রী মানে মীরার মা সঙ্গে সঙ্গে সেখানে গেলেন, দেখলেন কি ফুটফুটে 2টো শিশু, এত চমৎকার এবং সুন্দর শিশু সে জীবনে কোনোদিন দেখেনি। সঙ্গে সঙ্গে তাদের কপালে চুমু খেলেন। শাহাদাত চৌধুরী বললেন কি যে তুমি এখান থেকে সরে আসো, তুমি ওদেরকে চুমু খাচ্ছ কিসের জন্য? আমার মেয়েকে আমি ফিরে পেয়েছি, আমার মেয়েকে আমি এখান থেকে নিয়ে যাব এবং এদের সঙ্গে তো কোনোদিনই থাকতে দিব না। তবে তোমাদেরকে আমি এই জন্য ছেড়ে দিচ্ছি এবং তোমাদের প্রতি কৃতজ্ঞ আমি যে তুমি আমার মেয়েকে এতদিন নিরাপদে রেখেছো এবং এখন ফিরিয়ে এনেছো। তবে এতদিন কেন আনোনি? তখন মানামেশি বন্ধু বলল কি যে এতদিন তো আপনাদেরকে চিনতাম না আমি, আর এটা যে আপনাদের হসপিটাল সেটাও জানতাম না। ওর আঘাত লাগার পরে এখানে নিয়ে আসি এবং এখান থেকেই আপনারা ওর পরিচয় পান, কিন্তু এটা তো ঠিক নয়। আর ওকে যেহেতু পেয়েছেন, আর ও তো আমার বন্ধুর স্ত্রী, তাই না? এবং এই 2টো সন্তানের জননী, আগে ওর জ্ঞান ফিরতে দিন, তারপরে দেখুন ও যদি আমাদেরকে চিনতে পারে
তাহলে আপনার সঙ্গে কোনোদিনই যাবে না, কারণ ওর ব্রেনের মধ্যে আপনার কোনো স্মৃতি নেই। সেটা আপনি অবশ্যই বুঝতে পারবেন ওর জ্ঞান ফিরলে। তারা সবাই নীরবতা পালন করতে থাকে, একে অন্যের দিকে চাওয়াচাই করতে থাকে। কিন্তু ততক্ষণে শাহজাদ চৌধুরীর স্ত্রী তার 2 নাতিকে পেয়ে বেশ খুশি। তারা উঠে তাদের দাদির সঙ্গে খেলাধুলা করছে। খানিকক্ষণ বাদে মীরার জ্ঞান ফিরল। ডক্টর এসে বলল কি যে তার জ্ঞান ফিরেছে। তার মাথার MRI করা হয়েছে এবং পাশাপাশি সিটি স্ক্যানও করা হয়েছে। এই সমস্ত কিছু দেখে ডক্টর বলল কি যে আপনার মেয়ের ব্রেনের কিছু অংশ ফ্র্যাকচার ছিল এবং স্মৃতির কিছু অংশ ড্যামেজ হয়ে গিয়েছে, যেগুলো আর কোনোদিন ফিরে আসবে না। সে যখন চোখ খুলল, মানে মীরা যখন চোখ খুলল, তখন আশেপাশে তাকিয়ে সে কিছু চিনতে পারছিল না। হঠাৎ করেই তার বাবাকে সামনে দেখিয়ে বলল কি যে বাবা, বাবা তুমি। তার বাবাকে সে চিনতে পেরেছে এবং তার মাকেও চিনতে পেরেছে। সে উঠে বলতে লাগলো, আমি এখানে কেন? এই কথা বলে তার বাবা তাকে জড়িয়ে ধরলো। বলল কি যে তোর মাথায় একটু আঘাত লেগেছিল, সেজন্য তোকে আমরা হসপিটালে নিয়ে এসেছি। কিছুদিন পরেই ঠিক হয়ে যাবে। ডক্টর কালকেই তোকে ছেড়ে দিবে, তারপর আমরা বাড়িতে চলে যাব, ঠিক আছে? অনেকদিন পরে তার বাবাকে দেখে মীরা বেশ খানিকটা খুশি হলো। আর অনেকদিন নাকি কি সেটা মীরা বুঝতে পারছে না। মীরার কাছে মনে হলো যে এই তো চোখ খুলে তার বাবাকে দেখছে। মানাম তার কাছে আসলো, এসে বলল, এখন তুমি কেমন অনুভব করছো হুরাম? মীরার সঙ্গে সঙ্গে তাকে দেখে বলল, আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না। আপনি আমার পাশে এসে আমার হাত ধরলেন, আপনার এত বড় সাহস! সঙ্গে সঙ্গেই মানাম হাত ছেড়ে দিল। তার বুকের ভেতরে একটা বাড়ি মেরে উঠল। সে এই দিনটার জন্যই এতদিন ভয় পাচ্ছিল। যদি তার স্মৃতিশক্তি ফিরে আসে, যদি সে তাকে চিনতে না পারে। বুকের ভেতরের বাড়ি যেন বাড়তেই লাগলো। একটা অন্যরকম বিষক্রিয়া হতে লাগলো বুকের মধ্যে। বুকটা যেন ছিঁড়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গেই তার বন্ধু বলল কি যে, বন্ধু ভয় পাস না, তোর ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে ও নিশ্চয়ই তোকে চিনতে পারবে। আর ওর 2 সন্তান, সেই সন্তান দুটো তো মিথ্যা নয়, তাদেরকে তো অন্তত পক্ষে চিনতে পারবে। খানিকক্ষণ বাদে সেই ছেলে মেয়ে দুটো দৌড়ে এসে মীরার কাছে আসলো। এসে বলল, মা, মা তুমি জেগে উঠেছ? তোমার জন্য আমাদের কত মন খারাপ লাগে জানো। তুমি সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি চলো। মীরা বলল কি যে, এরা কারা? আমি তো চিনি না এদেরকে, এরা আমাকে মা বলছে কিসের জন্য? মীরা তখন তার বাবার কাছে জিজ্ঞেস করতে লাগলো। তার বাবা বলল কি যে, এরা কেউ না, এমনি এমনি বলছে, তোরা এখান থেকে এখনই বের হয়ে যাবি, নাহলে কিন্তু তোদেরকে পুলিশে ধরিয়ে দিব। তারা কোনোভাবেই সেখান থেকে যেতে রাজি নয়। কারণ হচ্ছে তারা তো মীরার অনেক কাছের এবং 9টা বছর তারা একসঙ্গে থেকেছে। এত দ্রুত কি তারা সেখান থেকে চলে যাবে? শাহজাদ চৌধুরী পরের দিন তার মেয়েকে সেখান থেকে ডিসচার্জ করে বাসায় নিয়ে যাবে, তারা 3 জনেই বাধা দিল এবং সেই সন্তানগুলো বাধা দিল। এই কয়েকদিন, মানে যে কয়দিন হসপিটালে ছিল, মীরার জ্ঞান ফিরেছে যে কয়দিন, ওই সন্তান দুটোকে কেবিনের মধ্যে ঢুকতে দেয়নি এবং মানাম এবং তার বন্ধুকেও ঢুকতে দেয়নি। তারা মূলত ওইখানে ছিল কোনোভাবে যদি মীরাকে এখান থেকে নিয়ে যাওয়া যায়। শাহজাদ চৌধুরী তার কন্যাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে ওঠাচ্ছিল, ঠিক তখন তারা বাধা দিল। বলল কি যে ওরা আমার সঙ্গে যাবে এবং আমার স্ত্রী আমি নিয়ে যাব। কিন্তু কথা হচ্ছে মানাম তো একজন জিন, তার কাছে তো মানুষের বিয়ের কোনো সাক্ষী নেই বা কোনো নিকানামা নেই, তাই না? সেই বিষয় নিয়ে তো ওরা একদম উদ্বেগের মধ্যে আছে। যদি পুলিশ কেসও হয়, যদি সে স্বাভাবিকভাবে করে, তবুও কিন্তু সে কোনো ডকুমেন্ট দেখাতে পারবে না। তারপর তারা সেখান থেকে চলে গেল এবং শাহজাদ চৌধুরী মানামকে পুলিশে ধরিয়ে দিলেন। বললেন কি যে কি এখনই নিয়ে যাও। কিন্তু পুলিশ তো জানে না তারা একজন জিনকে ধরে নিয়ে যাচ্ছে। তারা সেলে বন্দি করলো এবং পরদিন সকালবেলা উঠে যখন সেল খুললো, দেখলো কি যে তার মধ্যে কোনো কয়েদি নেই। আর সে তো একজন জিন, সে তো আর কয়েদের মধ্যে বা জেলখানার মধ্যে পালিয়ে থাকতে পারবে না। সে যে কোনোভাবে বেরিয়ে যাবে সেখান থেকে। সে সঙ্গে সঙ্গেই তাদের রুমে গেল। ওদিকে মানামের বন্ধু তার 2 সন্তানকে নিয়ে তাদের বাড়িতে চলে গিয়েছে, তার দাদির কাছে। তার দাদির কাছে তারা জিজ্ঞেস করলো, আমার মা কোথায় গিয়েছে, আমার মাকে এনে দাও। তারা কান্নাকাটি করতে লাগলো তার মায়ের কথা শুনে। মানাম ওদিকে মীরার রুমে গেল, গিয়ে বলল কি যে, মীরা ভয় পেও না, তোমার নাম হুরাম, আমি তোমার নাম দিয়েছিলাম হুরাম, আর তোমার নাম মীরা, সেটা আমি তোমার এখানে আসার পরে জানতে পেরেছি। মীরা জোরে চিৎকার দিতে যাবে, ঠিক তখনই মানাম তার মুখ চেপে ধরলো এবং বলল, দয়া করে চিৎকার করো না। তুমি কি এই সত্যটা ভুলে যাবে? তুমি যে আমাদের সঙ্গে ছিলে, তোমার যে 2 সন্তান আছে, 10টা বছর আমরা একসঙ্গে সংসার করেছি, সমস্ত কিছু এত দ্রুত ভুলে যাবে? সে কান্না করতে লাগলো। মীরা তখন বলল, আপনি কে? আপনাকে আমি চিনতে পারছি না। আর আপনি এখানে কেন এসেছেন? আপনাকে দেখে আমার ভয় লাগছে, আপনি দয়া করে এখান থেকে চলে যান। মানাম বলল কি যে, হুরাম, তুমি এত দ্রুত আমাদের সম্পর্ককে ভুলে যাবে? তুমি যে আমাকে কি পরিমাণ ভালোবাসতে সেটাকে ভুলে গিয়েছো। তুমি, তোমার সমস্ত স্মৃতি চলে গিয়েছে। আর তুমি যে আমাদের সঙ্গে 10টা বছর ছিলে, তোমার যে 2 সন্তান,
আর এইসব স্মৃতি, আমাদের এত ভালোবাসা, সেসব কি হবে? মীরা বলতে লাগলো, আমি আপনাকে চিনি না, আর আপনি কি বলছেন সেসব বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। সঙ্গে সঙ্গেই সেখানে জোরে একটা চিৎকার দিল মীরা। তার বাবা মা উঠে আসলো, বললো কি যে একটা ছেলেই ঘরের ভিতরে এসেছিল, সেই ছেলেটা, যে ছেলেটাকে হসপিটালে রেখেছিলাম। তখন সে সঙ্গে সঙ্গে থানায় ফোন দিল যে তাকে কি করেছেন। তখন থানার অফিসার বলল কি যে ওই ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে থানা থেকে কিভাবে বেরিয়ে গেল সেটাই বুঝতে পারছিলাম না। তখন সাদা চৌধুরী বলল, ও তো আমার বাসায় এসেছে, আমার মেয়ের ঘরে কিভাবে প্রবেশ করেছে আমরা জানি না। সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে ছুটে আসলো, কিন্তু মানাম তো আর সেখানে নেই। সে মীরাকে নিয়ে সেখান থেকে চলে গিয়েছে। মীরাকে উঠিয়ে সে তাদের বাড়িতে নিয়ে আসলো, যেখানে মীরা এতদিন থাকতো। মীরা বলল কি যে আমাকে কোথায় নিয়ে এসেছেন। তার সন্তান দুটো সঙ্গে সঙ্গে মীরার কাছে আসলো, এসে বলল, আম্মু কেমন আছো তুমি, তোমাকে আমরা কতদিন দেখি না। মীরা তখন বলল কি যে তোমরা কারা, আমরা তোমাকে চিনি না, আর তুমি আম্মু কেন বলছো আমাকে। তখন মীরা বলল কি যে আমাকে এখনই নামিয়ে দিয়ে আসো, আমি এখানে থাকবো না। মীরা চারিদিকে দেখে বলল কি যেটা কোন জায়গা, আমি চিনি না। মানাম তখন বলল, এটা সেই জায়গা যেখানে আমরা একসঙ্গে এত বছর থেকেছি, আমার সঙ্গে তুমি সংসার করেছো, তুমি কি ভুলে গেছো সমস্ত কিছু। মীরাকে সে সমস্ত কিছু দেখাতে লাগলো, কিন্তু মীরা কোনোভাবেই সেসব জায়গা চেনে না এবং বলে কি যে আমি আমার বাসায় যাব, আমার বাড়িতে যাব, এরকম জায়গায় আমি কোনোদিন থাকতে পারি না। তোমরা মিথ্যা কথা বলছো এবং আমাকে তুলে নিয়ে এসেছো কিসের জন্য, তোমরা কারা। তারপর মীরা বলল কি যে আমি বাড়িতে যাব। মীরাকে প্রায় একদিন সেখানে রাখা হলো, কিন্তু মীরা কোনোভাবেই এখানে থাকতে চায় না, বলে কি যে আমাকে আটকে রেখেছো তোমরা, এরকম ভাবে কোনোদিন ভালোবাসা আদায় করা যায়, আমি তো তোমাদেরকে চিনি না। তখন মীরাকে সে বলল, আচ্ছা মীরা, তুমি একটা কথা চিন্তা করো তো, তোমার বয়স এখন কত তুমি সেটা জানো? তুমি তো জানো না, তোমার বয়স প্রায় 30-এর কাছাকাছি। তুমি যখন বাড়িতে ছিলে তখন তোমার বয়স কত ছিল সেটা মনে আছে? মীরা কোনো কিছু মনে করতে পারছে না, তার ব্রেনের কিছু অংশ ড্যামেজ হয়ে গিয়েছিল, সেই অংশের কিছুটা হয়তো ছোটবেলা থেকে বা বয়ঃসন্ধিকালের মাঝখান থেকে, অথবা এই 10 বছরে যা হয়েছে। তবে মীরার কিছু কিছু অংশ মনে পড়ছে, সে এখানে এসেছিল কিনা, তার দুটো সন্তান আছে কিনা, এই বিষয়গুলোতে সে সামান্য কনফিউজড, যার কারণে সে একদিন এখানে থাকা সত্ত্বেও কোনো প্রকার দাঙ্গা হাঙ্গামা কোনো কিছু করেনি। মানাম বলল কি যে আমি ওকে নামিয়ে দিয়ে আসি ওর বাড়িতে, শুধুমাত্র এরকম করে কারোর স্মৃতি ফেরানো যায় না। হয়তো ও ভুলে গেছে সম্পূর্ণরূপে, কিন্তু কিছু কিছু অংশ ওর হয়তো মনে আছে। ওর সেই সমুদ্রে যাওয়ার কাহিনী, তারপর এখান থেকে আসার কাহিনী বা এখান থেকে চলে যাওয়ার কাহিনী, কিছু কিছু কাহিনী ওর মনে আছে, সেটা আমরা বুঝতে পারছি। এবং ডাক্তার তো সেদিন তাই বলেছিল, ব্রেনের কিছু অংশ ড্যামেজ হয়ে গিয়েছে, যেখানের স্মৃতি হয়তো ওর মনে নেই, কিন্তু ও কি কোনোদিন মনে করতে পারবে? তারপর মানাম মীরাকে তার বাড়িতে নামিয়ে দিয়ে আসলো। ওইদিকে শাহজাদ চৌধুরী তো পাগল হয়ে গিয়েছিল, পুরো জেলায় পুরো কারফিউর মতো অবস্থা হয়ে গেল তার মেয়েকে খোঁজার জন্য। তার টাকা পয়সার অভাব নেই, প্রভাব প্রতিপত্তির অভাব নেই, সমস্ত পুলিশ প্রশাসন সে কিনে নিতে পারে, যার কারণে সে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করতে লাগলো। কিন্তু মানামকে তোরা কখনো খুঁজে পাবে না, কারণ মানাম নিজে একটা জিন। নামিয়ে দিয়ে আসার সময় মানাম মীরার পায়ে ধরে কান্নাকাটি করতে লাগলো, তুমি দয়া করে এরকমটা করো না, সত্যি আমরা তোমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি এবং তোমার সন্তানকে তুমি ভুলে যাবে, এমনটা কি কখনো হতে পারে? এই কথা শুনে মীরা বলল কি যে পাগল নাকি আপনি, আপনি এমন করছেন কিসের জন্য, আমি আপনাকে চিনি না, আপনি দয়া করে এখান থেকে জানতো। তারপর মানাম সেখানে কান্না করতে করতে চলে গেল। তার দুটো সন্তান সবসময় শুধুমাত্র মীরার কথা বলে, আমার মা কোথায়, আমি মায়ের কাছে যাব। কিন্তু মানাম তাদেরকে বোঝায় যে তাদের মা আর নেই, তাদের মা চলে গিয়েছে, আর কোনোদিন আসবে না, তাদের মাকে ছাড়াই বড় হতে হবে। চারিদিকে কেন যেন একটা গুমট পরিবেশ হতে লাগলো, মানামের শরীর ভেঙে যেতে লাগলো। তার সন্তান দুটো কেমন যেন সারাদিন কান্না করতো তার মায়ের জন্য, কিন্তু কি করবে, কিছু তো করার নেই, তার মা তো আর কখনো ফিরে আসবে না, স্মৃতি তো আর কখনো ফিরে আসবে না, বা কখনো তো চিনতে পারবে না। তবুও তার দুই সন্তানের কান্নাকাটির জেরে ধরে তারা দুইজন সেখানে গেল। তার বন্ধু এবং মানাম তার দুটো সন্তান নিয়ে সেখানে গেল। যাবার পরে তার সন্তান দুটো বলল কি যে আম্মু, হুরাম তখন বারান্দায় বসেছিল, বসে বসে আকাশ দেখছিল, বারান্দাটা অনেক বড়। সন্তান দুটো যখন সেখানে গেল, মীরা তখন বলল কি যে তোমরা আবার চলে এসেছো, কিভাবে আসলে বলো তো, আমরা তো তোমাকে ডাকিনি কোনোভাবে, আর তুমি এখানে কিভাবে আসলে, সিকিউরিটি? সঙ্গে সঙ্গে মানাম পেছন থেকে বলল কি যে দয়া করে এমনটা করবেন না, ওরা আসলে আপনার সন্তান, আপনি হয়তো সমস্ত কিছু ভুলে গিয়েছেন, আর এখন কোন অধিকারে আপনাকে আমি আপনার সঙ্গে কথা বলবো, কিন্তু আপনি বিশ্বাস করেন বা না করেন, ওরা আসলে আপনার সন্তান। সঙ্গে সঙ্গে মানাম কান্না করে দেয় এবং তার ছোট মেয়ে কান্না করে দেয়। এত সুন্দর একটা শিশু কান্না করছে সেটা দেখে মীরার মন গলে যায়।
এবং কয়েকজন মানুষ এরকমভাবে তার পেছনে লেগে আছে কয়েক দিন ধরে। তার কিছু কিছু স্মৃতি হয়তো মাথায় আছে, মাঝে মধ্যে বাড়ি দেয়। মানামের সেই ছোট মেয়েটা সেটাকে দেখে মীরার মন খানিকটা গলে এবং তাকে কোলে তুলে নেয়, তাকে আদর করতে থাকে। তারপর ওদিনকে মীরা বলে কি যে, দেখুন আপনারা যা বলছেন আমি আসলে কিছুই বুঝতে পারছি না, তবে আমার স্মৃতিতে কিছু একটা আছে যা আমাকে মাঝে মধ্যে তাড়া দেয়। আমার মাঝে মধ্যে ঘুম ভেঙে যায়। আপনারা সত্য বলছেন কিনা মিথ্যা বলছেন তা আমি জানি না, তবে এরকম চোখের পানি দিয়ে কেউ মিথ্যা কথা বলে না। নিশ্চয়ই আপনি সত্যি কথা বলছেন। আর বাবা বলেছে যে আমার ব্রেনের কিছু অংশ নাকি ড্যামেজ হয়ে গিয়েছে, আমি নাকি হারিয়ে গিয়েছিলাম। আমি আমার বান্ধবীর কাছ থেকে শুনতে পেয়েছি, আর ডাক্তারের কথা আমি লুকিয়ে লুকিয়ে শুনেছি। আমার ব্রেনের কিছু অংশ মুছে গিয়েছে, সেই অংশে হয়তো আপনারা ছিলেন, সেই অংশে হয়তো এই দুটো সন্তান ছিল। আমি আসলে বুঝতে পারছি না আমি কি করব, তবে আসলে সত্যি কথা আমি আপনাদেরকে চিনতে পারছি না। আর এই দুটো সন্তান যে আমার সেটা আমি বুঝতে পারছি না। আমি সত্যি আপনাদের কাউকে চিনতে পারছি না। এই বলে মীরা কান্না করে দেয় এবং বলে কি যে, সত্যি যদি আমার এমন কোনো অতীত থাকে, সত্যি যদি আমার এরকম কোনো দুটো সন্তান থাকে, তাহলে আমি ওদেরকে অবশ্যই আদর করব, যত্ন করব। কিন্তু আমি যে স্মৃতি ভুলে গিয়েছি সেই স্মৃতি আমি আর মনে করতে চাই না। আমি আমার জীবন নতুন করে শুরু করতে চাই। আপনারা মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসবেন, সমস্যা নেই। আপনাদেরকে আমি যথেষ্ট আপ্যায়ন করবো, আমার বাবাকেও বলবো না। আর এই সন্তান দুটো, ওদেরকে দেখে আমার মায়াই লাগে। যদি সত্যিকারই অর্থে ওর মা হয়ে থাকি আমি, তাহলে হয়তো একদিন আমার সমস্ত স্মৃতি মনে পড়বে এবং ওদের মা হয়ে উঠবো আমি। কিন্তু এখন আপাতত আমার এসব কিছু ভালো লাগছে না। ছোট্ট সেই মেয়েটা বলে উঠল, মা তুমি এভাবে কেন বলছো? তুমি আমাকে কত আদর করতে, এখন আর আদর করো না। মীরা কান্না করে দিল। কেউ এত আবেগ নিয়ে যে বলতে পারে মীরার কখনো মাথায় আসে না, বা মীরা কখনো ভাবতেই পারেনি। কোনো একটা পরিবার এত কষ্টে, এত দুঃখ লুকিয়ে, এত আবেগ নিয়ে তার কাছে এসেছে, সে কি তাদেরকে ফিরিয়ে দিবে? মীরা তখন বলল, বাবা আমাকে বিয়ের কথা বলেছে, কিন্তু আমি কখনো বিয়ে করব না। তবে আমি আপনাদের সঙ্গে থাকতে চাই, কিন্তু সেটা ওইখানে গিয়ে না, আপনারা যেখানে থাকেন সেখানে নয়, এখানে এসে থাকতে হবে। আর এই সন্তান দুটো ওরা আমার কাছেই থাকবে। তখন মানাম বলে ওঠে, আপনি হয়তো ভাবছেন আমরা মানুষ, আসলে আমরা মানুষ নই। আপনি সেদিন যখন অ্যাক্সিডেন্ট করেন, আপনাকে নদীর কিনারায় পেয়ে আমরা এখানে নিয়ে যাই এবং আপনার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করি, স্মৃতিশক্তি আনার অনেক চেষ্টা করি, কিন্তু আপনার স্মৃতিশক্তি ফেরে না। তারপর আপনি নিজেই আমাকে বিয়ে করেন এবং আমাকে ভালোবাসেন। আমাকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যে বিগত 10 বছরে আমি শুধু এটাই ভয় পেতাম যে আপনার জ্ঞান কখন ফিরে আসে এবং আপনি আমাদেরকে ছেড়ে চলে যান। সেই সময়টা ফাইনালি চলে এসেছে, কিন্তু আপনি আমাদের থেকে অনেকটা দূরে থাকলেও আমরা তো আর দূরে নেই। আমরা তো আপনাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। আপনি আমাদের সাথে দয়া করে চলুন। আর যখনই শুনতে পারলো যে ওরা জিন, মানুষ নয়, তখনই মীরা কিছুটা ভয় পেল এবং বলল কি যে, এটা কি সত্য কথা? যদিও সত্য হোক বা মিথ্যা হোক, আমি যেটা বলেছি সেটাই। আমি কোনোদিন বিয়ে করব না। আমি বাবার কাছ থেকে সব কিছুই শুনেছি। মাঝখানে 10 বছর আমি এখানে ছিলাম না, তার মানে হয়তো আপনাদের কাছেই ছিলাম, তবে আমি ওইখানে যেতে পারবো না। আমি আমার এই সন্তান দুটোকে এখানেই রেখে দিচ্ছি। আর ওরা যদি সত্যিকার অর্থে আমার সন্তান হয়ে ওঠে, তাহলে হয়তো কোনো একদিন মনে পড়বে যে ওরা আমার সন্তান। আমি বাবাকে ম্যানেজ করে নিব। কিন্তু কিন্তু কি? মানাম বলল কি যে, কিন্তু কি? মীরা তখন বলল, না না কিছু না, আপনারা দয়া করে এখন এখান থেকে আসুন, আমাকে একটু একা থাকতে দিন। মানাম তার দুটো সন্তানকে নিয়ে সেখান থেকে চলে গেল। মীরা বারান্দায় একা বসে আছে। মানাম জানে যে মীরার জ্ঞান কোনোদিন ফিরবে না এবং তার স্মৃতি কোনোদিন ফিরে আসবে না, তারা কোনোদিন আর একত্রিত হবে না। কিন্তু তার ভালোবাসা তার চোখের জলে বোঝা যায়, সে কতখানি ভালোবাসে। সেই দুই সন্তান মীরার কাছে মাঝে মধ্যেই যায়, যখনই মনে পড়ে তখনই যায়। তারা দুজন এখন বড় হয়েছে, মাঝখানে প্রায় 20 বছর সময় কেটে গিয়েছে। তারা মীরাকেই তাদের মা মানে এবং তারা যেহেতু দুজন জিন এবং অদৃশ্য হতে পারে, এরকমভাবেই তাদের সঙ্গে দেখা করে। মীরা বিগত 20 বছরে কোনো বিয়ে করেনি এবং ওদেরকে নিয়েই আছে, কারণ সে জানে মীরার এখনও স্মৃতিশক্তি ফেরেনি যে স্মৃতিতে ওরা ছিল। তবে মীরা তাদেরকে সন্তানের মতোই ভালোবাসে এবং এখন পর্যন্ত মীরা বিয়ে করেনি এবং মানা মাঝে মধ্যেই আসে তার সঙ্গে দেখা করতে, কিন্তু তাদের মধ্যে তেমন কোনো যোগাযোগ নেই। এখন পর্যন্ত মীরাকে চিন্তা করে মানাম কান্না করে যে কেন সেদিন এরকম একটা দুর্ঘটনা ঘটলো। যদি না ঘটতো তাহলে তো মীরা তাদের সঙ্গেই থাকতো। তবে তার সন্তানদেরকে যে মেনে নিয়েছে সে বিষয় ভেবে মানাম বেশ খুশি এবং এভাবেই তার জীবন হয়তো কাটিয়ে দিবে সারা জীবন। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি এই পর্যন্তই।
এখানেই শেষ। এই গল্পের প্রথম পর্ব যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। প্রথম পর্বে কী হয়েছিল না জানলে দ্বিতীয় পর্ব অবশ্যই কিছু বুঝতে পারবেন না। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।